নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। হঠাৎ করে পশ্চিমবঙ্গ জুড়ে একটা ব্রেকিং নিউজ কি, জাহাঙ্গীর খান ফলতায় যে নির্বাচন হচ্ছে সেখান থেকে কিন্তু সরে দাঁড়ালেন, মানে স্বেচ্ছায় তিনি সরে গেলেন। ওয়াক ওভার পেয়ে গেল কিন্তু বিজেপি। সরে তো আপনাকে মানুষ দিত 21 তারিখ, আপনি তো পোলিং এজেন্টই পেতেন না। আপনাকে যিনি গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। তাই পুষ্পা বলেছিল ঝুঁকে গেনি, পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। আপনাদের শুধু বলবো এটা তৃণমূলের কৌশল, যাতে আপনারা ভাবেন যে জিতে তো গেছি, আমি ভোটটা না দিলেও চলবে। 10 বছর পরে ভোট দেওয়ার স্বাদ পেয়েছেন, 100% ভোট চাই, 3 নম্বর বোতাম টেপা চাই, পদ্ম ফুলে ভোট চাই। মুখ্যমন্ত্রী আসবে 24-এর পরে, সেচ চালু করবে, হাতে কাজ দেবে, পেটে ভাত দেবে, মাথায় ছাদ দেবে। ফলটাকে নতুন করে দেবাংশুর নেতৃত্বে সাজিয়ে দেব আমরা। সবাই ভোট দিতে যাবেন, উৎসবের মতো ভোট দেবেন। 1 লক্ষ ভোটে দেবাংশু জিতবে। জয় জয় শ্রীরাম, জোরসে বলো, আরো জোরে, সবাই মিলে জয় জয় শ্রীরাম। কিন্তু কেন হলো, কি জন্যই বা হলো, কি বা বলছে এই জাহাঙ্গীর খান? দেখুন, সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। দেখলেন, শুভেন্দু অধিকারী মানে আমাদের সকলের প্রিয় দাদা, অর্থাৎ আজকে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি উন্নয়নে যে বার্তা দিয়েছেন সেটা ফলতায় বিরাট উন্নয়ন হবে বলে তিনি কিন্তু সরে দাঁড়ালেন। কি সুন্দর ভাষা, কি সুন্দর শব্দ, শোনার পরে মনে হলো নিপাট ভদ্রলোক, এই জাহাঙ্গীর খানের মতো মানুষ আর হয় না। কিন্তু এই জাহাঙ্গীর খান কে ছিল? এই জাহাঙ্গীর খান ছিল ভাইপোর স্নেহধন্য একজন সেই মানুষ, যে মানুষটা মানুষের উপর অত্যাচার লাগাতার করে গেছে। হুমকির পরে হুমকি, বাড়িঘর জ্বালানো, ভাঙা, সব কিছুর মাথা বা পান্ডা হচ্ছে এই জাহাঙ্গীর খান, যার সঙ্গে অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়াতো বিভিন্ন লোকেরা। তারা তার দেহরক্ষী কম, তারা ত্রাস ছিল মানুষের কাছে। তো সেই দেহরক্ষীদের নিয়ে ঘুরে বেড়ানো মানে স্পেশাল বডিগার্ড, আবার ভাইপোর পাঠানো বডিগার্ডও হয়তো ছিল বলে জানা যাচ্ছে। তো তারা সবাই মিলে জাহাঙ্গীর খানকে রক্ষা করতো। জাহাঙ্গীর খান সাধারণ মানুষের ভোটকে নষ্ট করে দিত। অভিষেক ব্যানার্জির জন্য লাগাতার এলাকা দখল করে গেছে জাহাঙ্গীর খান। এই জাহাঙ্গীর খানের উত্থান হতোই না। কিন্তু জাহাঙ্গীর খানকে তোলা হলো, তাকে হাওয়া দিয়ে বড় করা হলো এবং তার হাতে এমন ক্ষমতা দেওয়া হলো যে চাপা সন্ত্রাস চালিয়ে গেছে। আপনারা অনেকেই জানেন না হয়তো, বজবজ এলাকাতেও এই জাহাঙ্গীর খানের সন্ত্রাস কিভাবে ছিল। বিভিন্ন জায়গায় জিহাদি মনোভাবাপন্ন লোকগুলোকে সামনে এনেছিল জাহাঙ্গীর খান, যাদের লক্ষ্য ছিল হিন্দুদের ভয় দেখানো। কারণ তৃণমূল জানতো, বা তৃণমূলের দলের লোকেরা সবাই জানে যে হিন্দুরা ভোট দেবে বিজেপিকে, মুসলমানরা দেবে কিন্তু আরে দুধেল গাই তো দেবে তৃণমূলকে, যেটা একদম বাস্তব সত্যি হচ্ছে সমস্ত জায়গায়। প্রত্যেকটা নির্বাচন ক্ষেত্রে দেখবেন যেখানেই মুসলিম ভোট বা যেখানেই মুসলিম ভোট এক বেশি, সেখানেই দেখবেন বিজেপিতে ভোট কম। অর্থাৎ হিন্দু ভোট বিজেপিতে গেছে, মুসলিম ভোট তৃণমূলে গেছে। উন্নতি হোক, উন্নয়ন হোক বা না হোক, মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিজেপিকে আটকাতে হবে। সেই মাথার মধ্যে ঢুকে যাওয়া দুধেল গায়েরা তৃণমূলকে ভোট দেবে, তাই হিন্দুদের ভোটকে আটকাতে হবে। আর এই জাহাঙ্গীর খানের কাজ ছিল বেছে বেছে
হুমকি দেওয়া, এবং হুমকি এমন পর্যায়ে ছিল, এমনভাবে মার্ক করা ছিল এই 2026-এর নির্বাচনের আগে। আমি আপনাদের গোপন কথা বলি, 2026-এর নির্বাচনের আগে বজবজ এলাকা, শ্যামপুর থেকে শুরু করে পাইকপাড়া থেকে শুরু করে সমস্ত জায়গায়, বিভিন্ন জায়গায় ধমকানো ছিল, চমকানো ছিল যে কারা কারা বিজেপির হয়ে রাস্তায় নামছে, প্রচার করছে, দেখো তাদেরকে মার্ক করে রাখো। এখন তো আমরা কিচ্ছু বলো না, কারণ ভাইপোর নির্দেশ ছিল। আর এই জাহাঙ্গীর খান জানতো যে কি করতে হবে। 26-এর নির্বাচনে যদি বিজেপি হেরে যেত, এই জাহাঙ্গীর খানের নৃশংস রূপ সবাই দেখতো, যেভাবে 21-এর নির্বাচনের পরে আমরা দেখেছি তৃণমূলের নৃশংস রূপ। এরা মানুষকে খুন করতে পিছু পা হয় না। দেখছিলাম ভাইপোর কান্নাকাটি, মানে ভাইপো মানে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি, যার বিরুদ্ধে কিছু বললেই পুলিশ লাগাতার কেস দিত, সেই ভাইপো যার হয়ে ব্যাটিং করতে নামতো শশী পাজা, যিনি আমার বিরুদ্ধে একটা মামলাকে খুব সুন্দরভাবে এক জায়গা থেকে সাজিয়ে দিয়েছেন, দিয়ে আমার বিরুদ্ধে একটা মিথ্যে কেস করেছেন, যেটা এখনো চলছে। আমাকে একদম বটতলা থানা তুলে নিয়ে গেছিল, লালবাজার হয়ে বটতলা থানায় ঢুকিয়ে দেওয়া পুলিশ সেদিন কিচ্ছু করতে পারেনি, কারণ শশী পাজাদের মতো লোকেরা নির্দেশ দিয়েছিল ভাইপোর বিরুদ্ধে কিছু বলা যাবে না। সেই ভাইপো যিনি ধমকাতেন যে 4 তারিখে 12টার পরে কি হবে, কে বাঁচাবে দেখব, সেই ভাইপোর আজকে গলা মিউ মিউ করছে। মানে ওই বিড়াল ছিল, হঠাৎ করে মনে পড়েছিল নিজেকে সিংহ, মানে ওর আয়নাটাই এমন ছিল যে বিড়াল আয়নায় দেখছে আমি সিংহ। তাই সিংহ ভাবা অভিষেক ব্যানার্জি বা ভাইপো, যার নাম দুর্নীতির বিভিন্ন কাণ্ডে জড়িত হয়ে পড়েছে, লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে বিভিন্ন কাণ্ড ফান্ড সব নামে শোনা যাচ্ছে যে এই টাকা ওই টাকা, সেখানে বাড়ি ওখানে বাড়ি, সব করে বেরিয়েছেন। সেই ভাইপোর যে মাথা ছিল যে যেভাবেই হোক দমন করো, যেভাবেই হোক পীড়ন করো, এমন চাপ দাও, হুমকি দাও, ধমকাটি দাও যাতে হিন্দুরা ভোট না দেয়। কিন্তু হিন্দুরা ভোট দিয়েছেন এবং বদলে গেছে এই সরকার। বিজেপি আসছে, এই কথাটা মনে হয় তৃণমূলের এই ভাইপো তখনও বুঝতে পারেনি। আসলে কথা রাজনীতি সম্বন্ধে কিছু জানে না, তো হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা এই রাজনীতিবিদ হয়ে যাওয়া ভাইপো, যিনি নিজেকে মস্তান ভাবতেন, যার কথার টোনই ছিল জো উখাড়ো না উখাড়লো, এখন মানে উখাড়ো না উখাড়লো বললে কেউ উখাড়ো নেবে, মানে ছিঁড়েও নেবে। তো এই জায়গায় আছে ভাইপোর কপাল। তো সব ভাইপো যখন ওই জায়গায়, তার চেরা চামুন্ডা মানে সব জাহাঙ্গীর শেখের মতো অবস্থা কি হবে জাহাঙ্গীর খান। তো জাহাঙ্গীর খানের অবস্থা কি হবে? জাহাঙ্গীর খান কিন্তু বুঝে গেছে, জাহাঙ্গীর খান বুঝে গেছিল যে ভোটে দাঁড়ালে এমনি হারবো, তার চেয়ে বরঞ্চ ভালোভাবে কেটে পড়ো এবং কেটে পড়ে মানুষকে বোঝাও যে না বাবা আমি দাঁড়ালাম না, উন্নয়ন চাইছি। অ্যাকচুয়ালি ভয় পেয়েছে, ডর গয়া, আর জো ডর গয়া সমঝো ও মর গয়া, মানে এটা রাজনীতির কথা বলছি। তো জাহাঙ্গীর খানের মতো লোকেদের কি করে যে টিকিট দেয় অভিষেক ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস, সেটা অভিষেক ব্যানার্জিরাই জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সব কি বলবো, এটা অভিষেক ব্যানার্জির সেনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনা আবার আলাদা ছিল। তো অভিষেক ব্যানার্জির এইসব সেনাপতিগুলো কিন্তু এবার শুয়ে পড়ছে একের পরে, এবং এরা ভাবছে এরা ছাড় পেয়ে যাবে, মানে আমি ভোটে দাঁড়ালাম না, আমি সরে গেলাম, তাই আমাকে হয়তো বাঁচিয়ে দেবে। কিন্তু আজকে সিএম যিনি, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় দাদা, যিনি হিসাব বরাবরই করে দেবেন। আমরা চাই হিসাব বরাবর হোক। যা অন্যায় অত্যাচার করেছে, অবশ্য ভাববেন আমি বলছি মানে মেরে দাও, গুলি করে দাও, আমি সব বলছি না, আমি বলছি একদম আইনের শাসনে এর সমস্ত লোকেরা টাইট হয়ে যাবে। শাসকের আইন থেকে আইনের শাসন হওয়ার সঙ্গে সঙ্গে বাংলার বুকে বহু বহু ক্রিমিনাল যারা নেতা হয়ে গেছিল তারা শ্রীঘরে যাচ্ছে, মানে জেলে যাচ্ছে আর কি। আর এই জাহাঙ্গীর খানের মতো লোকেদের কিন্তু গারদে রাখা উচিত। এই সমস্ত লোকেরা একদম সভ্য সমাজে যাতে না বেরোয় এটা দেখতে হবে। এবং শেখ শাহজাহান, জাহাঙ্গীর, আওরঙ্গজেব, মানে সব মোগল সাম্রাজ্য যেন উঠে এসেছিল তৃণমূলের এই দুধেল গাইর দলেতে। এই দুধেল গাইদের দলে থাকা এই সমস্ত জাহাঙ্গীর শেখ থেকে শুরু করে এই জাহাঙ্গীর খান আর কি যেন শাহজাহান শেখ গুলিয়ে যায় মাঝে মাঝে। তো এদের যে দাবদাপানি সব শেষ হয়ে গেছে এবং অবশেষে এরা বুঝে গেছে যে আমাদের সরে পড়তে হবে। রাজনীতির মতো জায়গায় যেখানে স্বচ্ছ মানুষের দরকার, যেখানে সেই মানুষগুলো দরকার যারা নিজেদের মতাদর্শকে বলবে এবং সেটা বলে এবং কি করতে পারি সেটা বলে মানুষের কাছে ভোট চাইবে, তার জায়গায় এই সমস্ত লোকেরা, এই ক্রিমিনালরা যদি রাজনীতির উপরে থাকে তাহলে রাজনীতি কোন জায়গায় যেত বা যাবে এটা ভাবতে হবে আপনাদের। আজকের রাজনীতি মানে আজকে যে বাংলার রাজনীতি চলছে, অর্থাৎ গেরুয়া হয়ে যাওয়া বাংলায় কিন্তু সেই রাজনীতি চলবে আগামী দিনে, যেখানে ভদ্র লোকেরা সব কিছু করবে। এইরকম জাহাঙ্গীর খানের মতো লোকেরা আর শেখ শাহজাহানের মতো লোকেরা জেলে থাকবে, অথবা ঠিকই ধরেছেন, অথবা ওইটাই হবে। তো কারণ এরা ক্রিমিনাল, এদেরকে
ছাড়া নেই। আর এটাই হচ্ছে আজকের বাংলার আসল সত্যি। জাহাঙ্গীর খানের চাপা হুমকি আজও বজবজের বিভিন্ন প্রান্তে, ডায়মন্ড হারবারের বিভিন্ন প্রান্তে কান পাতলে শোনা যায়। এরা কোন টাইপের ছিল এবং এদের দিন শেষ। কি বলেন আপনি? জাহাঙ্গীর খানরা কি ভালো লোক ছিল? এই রকম লোকেদের কি শাস্তি হওয়া উচিত কমেন্ট বক্সে আপনারা লিখুন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা আমি রইলাম। আর আমার পরবর্তী প্রতিবেদন যদি ইউটিউবে দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপে দিন। আর যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকুন, পারলে প্রতিবেদনটাকে শেয়ারও করুন। আসি, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।